প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। দর্শক, কথা বলবো খাল খনন কর্মসূচি ও রাজনীতির বিরোধী স্রোত এই শিরোনামে, এবং আজকের এই আলোচনা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, রয়েছেন জনাব নাভিদ নওরোজ শাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আয়োজনে। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। অনেকদিন বিরতির পর পেয়েছি আপনাকে স্টুডিওতে। কতগুলো বিষয় আলোচনা করতে চাই, কিন্তু প্রথম যেটি বিষয় যে আজকে দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একটি বিশেষ কর্মসূচি পালন করলেন, খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি জায়গায় তিনি খাল খনন করেছেন। আজকে নির্বাচনের আগে তাদের যে ইস্তেহার বা প্রতিশ্রুতিতে বিভিন্ন বক্তৃতায় তিনি বলেছিলেন যে ক্ষমতায় এলে খাল খনন কর্মসূচি তিনি বাস্তবায়ন করবেন। আমরা জানি যে এটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি আইকনিক একটা কর্মসূচি ছিল তার রাজনীতির সেই সময়টিতে, কিন্তু এতদিন পরে এসে এই খাল খনন কর্মসূচির প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা কি এটা নিয়ে নানা রকম আলোচনা আছে, কিন্তু আপনার একটু মতামত শুনতে চাইবো যে খাল খনন কর্মসূচিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, যেটি আসলে যে উদ্দেশ্যে করা হচ্ছে সে উদ্দেশ্য কতটা পূরণ হবে, সুফল কতটা পাবে বলে আপনি মনে করেন? না, এটা আমি মানে ইন্টারেস্টিং হলো জিয়াউর রহমান যখন খাল খনন কর্মসূচিটা করেন আর কি, আমি স্মরণ করতে পারি এটা 77, 78 ওই সময় আমি তখন ছোট, বাট ওই খননগুলো আমি দেখেছিলাম, আমি নিজেও অংশ নিয়েছি। একটা হুজুগ তৈরি হয়। এখানে হয় কি, যখন একটা প্রেসিডেন্ট একটা এলাকায় গেলেন, ওখানে একটা খাল খনন তৈরি কর্মসূচি নেওয়া হলো, এখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। সব মানুষ ওখানে যায়, একটা কাজ করতেছে, মাটি তুলতেছে, মানে এটা এক ধরনের ইনভলভমেন্ট হয় মানুষের, দেশের জন্য একটা ইনভলভমেন্ট। এটা একটা মনস্তাত্ত্বিক দিক আছে, আবার এর কিছু নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা কেমন, ঠিক কোথায় আপনি খালটা খনন করবেন, জায়গাটা কে নির্বাচন করবে, খেয়াল করেন জায়গাটা কে নির্বাচন করবে, কোথায় খাল, এবং এই খাল খননের মধ্যে আবার অন্য কোনো ধান্দা ঢুকে যায় কিনা। আপনি গ্রামে দেখবেন অনেক সময় হয় কি জানেন, ধরেন কারোর সঙ্গে কারোর জমি নিয়ে একটি বিরোধ আছে, করে কি চট করে ওই বিরোধপূর্ণ জমি, ধরেন আমার সঙ্গে আমার ভাইয়ের, আমার চাচাতো ভাই কাজিন একটা জমি নিয়ে বিরোধ, জমিটা ওর, কিন্তু আমি এটা দখল নেওয়ার নানাভাবে চেষ্টা করতেছি, পারতেছি না। আমি চট করে কি জানেন, ওখানে একটা মসজিদ বানাই ফেলাই, দখল যখন মসজিদে বানাই ফেলাই তখন ও কিন্তু এটা ভাঙতে পারে না। যদিও মসজিদ বানানোর নিয়মই নাই, কিন্তু আমি বানাই দিলাম একটা মসজিদ বানিয়ে একটা এলাকার প্লাপান খাই না, ওখানে সকালবেলা মক্তব বসাই দিলাম। এখন আমার চাচাতো ভাই সে কী করবে, সে ভাঙবে, এটা বিচার বসাবে, লোকজন বলবে ঠিক আছে এটা ভালো কাজের জন্য দিয়েছে, তুমি না হয় দিয়েই দাও জায়গাটা। খেয়াল করেন এরকম কিছুগুলি হুজুগ থাকে। কিন্তু এখন এই খাল খনন করতে যা কার জমি কে দখল করবে, ভাই জায়গাটা কে নির্বাচন করবে, আমার এই কথাটা বলেন। জায়গাটা তো নির্বাচন করবে ওনার দলের লোকজন, ওনার দলের লোকজন বলবে এখান দিয়ে খালটা হওয়া উচিত ছিল, এখানে খালটা করেন আপনি। আমাকে, আমি একটা ছোট ঘটনা বলি, আমাকে গতকালকে যে আপনার পুরান ঢাকার ওই পাশে যে বুড়িগঙ্গার ওই পারে, ওখান থেকে একজন লোক আমাকে কিছু ছবি পাঠাইলো কেরানীগঞ্জের ওখান থেকে, যে রাস্তা বানাচ্ছে, একটা রাস্তা যা ছিল ওটাকে বড় করতে হবে। এখন একদিকে বুড়িগঙ্গা নদী, আরেকদিকে কিছু বাড়িঘর আছে। রাস্তা যদি আপনি বড় করতে চান তাহলে আপনি রাস্তাটাকে কোন দিকে বাড়াবেন, নদীর দিকে নাকি ওই বাড়ির দিকে? বাড়ির দিকে বাড়াবেন, কারণ ওই বাড়ির যদি রাস্তাটা জোরই হয় ওই বাড়ির জায়গাগুলো গভর্নমেন্ট একর করে নেবে এবং ওই বাড়ির প্রত্যেকটা লোককে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিবে, ওদিকে বাড়াবে। আর যদি আপনি নদীর দিকে বাড়ান কেউ প্রতিবাদ করবে না, কিন্তু নদীটা শেষ হয়ে যাবে। আমাকে ছবি দেখালো নদীটা শেষ হয়ে যাচ্ছে, নদীর দিকে বাড়িয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে কাজ। তো এখন আপনি খাল খনন করবেন, নদী ভরাট করবেন, ঠিক না? তো এখন কোনটা আসলে ঠিক হচ্ছে? তো আমার কথা হলো, জিনিসটা হলো যা কিছুই করেন সমন্বিতভাবে করেন। আমি একটা কথা সবসময় বলি যে কোনো কাজই করেন, বড় কাজ না সবসময় কমন সেন্স দেওয়া হয় না। কমন সেন্স খুব ইম্পর্টেন্ট, কিন্তু কমন সেন্স খুবই আনকমন একটা বিষয়। কমন সেন্স সাধারণত মানুষের খুব কম লোকেরই থাকে। তো যাদের কমন সেন্স আছে তাদেরকে বলবো যে কমন সেন্স দিয়ে বড় কাজ করতে যায় না, বড় কাজ করার জন্য এক্সপার্ট অপিনিয়ন, বিশেষজ্ঞ জ্ঞান দরকার। হ্যাঁ, সেটা নিয়ে করেন। নিশ্চয়ই ওনারা আলোচনা করেছেন, নিশ্চয়ই ওনারা বিশেষজ্ঞ লোকের সঙ্গে আলাপ করেছেন। তবে আমি মনে করি যা কিছুই করেন এটা ইতিবাচক দিক তো এটা পড়বেই, কিছুটা ইতিবাচক দিক হবে, দেখা যাক কি হয়।
তারপরে যেন আবার খালটা হচ্ছে বালটা বেশি না হয়ে যায়, এটা একটু খেয়াল করতে হবে আর কি। জি, না আপনি বলেছেন, কিন্তু এটি তো একটা হচ্ছে যে এখানে কৃষি, আমাদের সেচ ব্যবস্থার পুনর্গঠন, আমাদের যে উপরিভাগের পানি ব্যবহার করার নানা রকম পরিবেশগত দিক কথা বলা হচ্ছে, কিন্তু আমার একটি প্রশ্ন আপনাকে করতেই চাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এটি কিন্তু একটা জনগণের খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল জনগণের কাছে যাওয়া, আপনি যেটা বললেন যে সেই হিসেবে হয়তো তারেক রহমান সেটিকে বেছে নিয়েছেন। কিন্তু মাঝখানেও তো বিএনপি আবার ক্ষমতায় এসেছিল 2001-এ, তখন কিন্তু খাল খনন কর্মসূচি কীভাবে আমরা দেখেছি, কিন্তু এত বছর 45 বছর পর এই খনন কর্মসূচি হচ্ছে, এবং এখানে 45 বছর পর অনেকেই বলছেন যে আমাদের সেচ ব্যবস্থার উন্নতি ঘটেছে, বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি ঘটেছে, বা আগের মতো খালের প্রয়োজনীয়তা আছে কিনা, মানে এগুলো নিয়ে কথা হবে কিনা। প্রতি কিলোমিটার খাল খনন করতে 20 লাখ টাকা লাগবে, 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলা হচ্ছে। বিশেষজ্ঞ মতামতটাও খুব গুরুত্বপূর্ণ কিনা। আগেই বললাম যে সব কিছু হিসেবে রাখতে হবে, আপনি কি খরচ করে কি পাচ্ছেন হিসাব রাখতে হবে। সিচুয়েশন চেঞ্জ হয়েছে, তবে খালটার একটা প্রয়োজনীয়তা আছে। আমি বলি আপনাকে, কিছু পানি তো ওখানে থাকবে, খাল খনন করলে কিছু পানি তো ওখানে জমবে ভাই, ওই জমিটা, ওই জমা পানিটা আপনি সেচের মধ্যে তো নিতেই পারবেন। আমরা ওটা না করে কি করি, আমরা তো ভূগর্ভস্থ পানির উপর কিন্তু নির্ভর করি। ভূগর্ভস্থ পানির সুবিধাও আছে, অসুবিধাও আছে কিন্তু, এবং এটা ব্যয়বহুলও বটে। কাজে সেভাবে বিবেচনা করলে পানির স্তর কমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, এটা দীর্ঘদিন ধরে চলছে এটা। কাজে সেটার বিকল্প যদি আপনি করতে পারেন ভালো, কিন্তু আমি ওইটাই বললাম যে আমাদের তো অফুরন্ত জায়গা নেই, এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে জায়গাটায় খাল করবেন ওই জায়গাটাকে কি ছিল, আপনি যদি খাল পুনরুদ্ধার করেন তাহলে ভালো। পুরনো কিছু খাল আছে যেটা খনন করা হয়েছিল, সেগুলো পুনরুদ্ধার করতে পারেন তাহলে ভালো, বা খাল বিভিন্ন জায়গায় তো আছে। কিন্তু আপনি যদি নতুন করে খনন করতে, আমি বললাম তো যে জিনিসটা হলো কি, আপনি এটাতে বাস্তবায়ন করবেন কারো না কারো মাধ্যম। জি, যাদের মাধ্যমে করবেন তারা কি খুব সৎ লোক। আমরা তো আমাদের পলিটিক্যাল মানে ক্যাডার যারা আছে এদের ক্যারেক্টার তো আমরা কিছু কিছু জানি, কি বলেন আওয়ামী ক্যাডার, বিএনপি যাই বলেন আপনার, যারা মাঠ পর্যায়ে আছে এদের কিন্তু একটা ধান্দার একটা ব্যাপার স্যাপার কিন্তু আছে। এবং সেইগুলিকে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন, তারপরে কীভাবে মানে ভালোভাবে হবে, প্রপারলি হবে কিনা, এগুলো একটু মানে আপনার সার্ভে করে নিলে ভালো হতো আর কি। জি, নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে। কিন্তু একটা ভালো দিক হচ্ছে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, মানুষ কিন্তু পরিবেশ, নদীর কথাগুলো বলা হচ্ছে যে নদী শুকিয়ে যাচ্ছে, নদীর দূষণ হচ্ছে, সেটা আমরা রোধ করতে পারছি না, ফলে সেটাও খুব জরুরি দরকার। আলোচনাগুলো আসছে মাঠে বা টেবিলে, সেটি ভালো। নাভিদ নওরোজ শাহ, আপনার মতামত, প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাই যে এই খাল খনন কর্মসূচিকে আপনারা এনসিপির দিক থেকে কোনো কীভাবে মূল্যায়ন করছেন বা আপনি কীভাবে দেখছেন? একটি নতুন কর্মসূচি শুরু হয়েছে, তো এটিকে অবশ্যই ইতিবাচক হিসেবেই আমরা দেখছি, কিন্তু আমি মনে করি যে এটি মূলত আসলে একটি পিআর ক্যাম্পেইন। কারণ আজকে আপনি ছবিটা দেখবেন, আমি মনে হয় যমুনা টেলিভিশন নিউজটা করেছে যে সেই পুরনো মানে জিয়ার খাল কাটার ছবির সাথে তারেক রহমানের ছবিটা জুড়ে দিয়ে একদম একই ভঙ্গিতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে খনন করছেন। তো এদিক দিয়ে এটা তো বেশ ভালো পিআর ক্যাম্পেইন, অবশ্যই সবাই মানে স্মৃতিবিজড়িত হয়ে পড়েছে। তো যুগের সাথে যদি চিন্তা করতে চাই, আসলে এটার খুব একটা আমরা মনে করি না যে খুব একটা প্রয়োজনীয়তা আছে, বা খুব একটা ওয়েল রিসার্চড কোনো ইনিশিয়েটিভ বলে আমাদের আসলে মনে হয়নি। কারণ সেই 35 বছর পরে কিন্তু এখন আর কোদাল দিয়ে খাল কুপানোর সময় নেই, তা মানে খাল কাটার সময় নেই। তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি মানে একদম দিনমজুরদেরকে ব্যবহার করেন, অনেক সময় সাপেক্ষ বিষয়, অনেক ব্যয় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়াবে। এখন প্রযুক্তি এগিয়েছে, এক্সক্যাভেটর দিয়ে, এখন তারেক রহমান যদি এক্সক্যাভেটরে বসে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতেন, ছবিটা কিন্তু ওরকম পিআর ক্যাম্পেইনটা ভালো হতো না। এই জন্য কিন্তু তিনি কোদাল দিয়ে মাটি কুপিয়ে হচ্ছে গিয়ে কর্মসূচি উদ্বোধন করলেন। তো সেদিক দিয়ে তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী হয়তো এটা ভালো হয়েছে, কিন্তু আমাদের মনে হয় না যেটা খুব ওয়েল রিসার্চড। কারণ এর চেয়ে অনেক জরুরি কাজ, মানে 35 বছরে কিন্তু অনেক নতুন নতুন ইস্যু চলে এসেছে। যদি আমরা শুধুমাত্র এই নদীমাতৃক বাংলাদেশের আমাদের যে পানি সম্পদ আছে এটিকে ব্যবহার কিভাবে করা যেতে পারে, এটির কিন্তু যদি চিন্তা করতে চাই, আরও অনেক নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে। আমাদের নদীগুলোকে কিন্তু পুনরুদ্ধার করা আরও অনেক বেশি জরুরি। এই যে নদী দখল, এটা কিন্তু একের পর এক সরকার আসছে এবং মানে সমস্যাটা আরও গুরুতর হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা নদীগুলো দখল করে রেখেছিল,
তারা যখন পালিয়ে গেল, বিএনপি নেতাকর্মীরা কিন্তু তাদের জায়গায় এসে মানে তাদের সেই শূন্যস্থান পূরণ মানে করলো। কেবল বিএনপি কেন, আমরা রিপোর্টে দেখি যে সকল দলের সকল দলই আছে, সকল দলই আছে। হ্যাঁ, এর মধ্যে আমরা এনসিপির কিছু পেয়েছি, জামায়াতের কিছু পেয়েছে, এটা সত্যি কথাই। কিন্তু অধিকাংশই বিএনপি, আপনি যদি রিপোর্টও দেখেন অধিকাংশই বিএনপি নেতাকর্মীরা। তো সেটিকে পুনরুদ্ধারে কিন্তু আমরা সরকারের মানে বাস্তব কোনো উদ্যোগ দেখতে পাইনি। বরং সরকারের যদি সেটি নিয়ে একটা ভিগোরাস স্টেপ নেওয়া হতো, যে আমরা নদীগুলোকে 15 দিনের মধ্যে উদ্ধার করে দেখিয়ে দিলাম, সেটা কিন্তু আরো বেশি মানে কার্যকর হতো। কারণ এই যে খালে যে পানি আসবে, এখন কিন্তু পানির স্তর ওই জায়গায় নেই যে আপনি মানে কোপ দিলেন আর পানি চলে আসলো গল গল করে, ওই সময়ের সাথে কিন্তু এখন মিলালে হবে না। তো পানির মানে সোর্সটা কোথায়? নদীর পানি, নদীগুলোই তো শুকিয়ে গেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। তো এই সমস্যাগুলোকে অ্যাড্রেস না করে, সমাধান না করে নতুন করে খাল খনন কর্মসূচি আমার মনে হয় যে খুব বেশি কিছু সুফল বয়ে আনবে। তবে পিআর ক্যাম্পেইনটা ভালো হয়েছে, একটা নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে, সেটা যেন মানে সফল হয় আমরা সেই প্রত্যাশাই করি। জি, ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, এই বিষয়ে কিছু বলবেন নাকি? নদী নিয়ে কিছু বলবেন, যে নদী দখল বা পরিবেশ দূষণ, বালু, আমাদের চর দখলের মধ্যে বালু যে উত্তোলন করছিল, সেই পরিস্থিতি তো পরিবর্তন আমরা গত সরকার মানে অন্তর্বর্তী সরকার সময় দেখি নাই। সেখানে তো পরিবেশ উপদেষ্টা ছিলেন একজন মান্য ব্যক্তি, বা তিনি নিয়ে কাজ করেছেন। কি মানে এই সরকার কতটা করতে পারবে? আমি বলি আপনাকে ভাই, গত সরকারের কথা যত কম বলবেন তত ভালো। কারণ তারা আসলে এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি জীবনে খুব কম দেখছি। তারা ওই চাপাবাজি ছাড়া বেসিক্যালি আর কোনো কাজের কাজ কিছু করে নাই। কিন্তু মানে তারা এই সংস্কার করবে, হ্যান করবে, ত্যান করবে। আমি তো বলি মাঝে মাঝে যে আপনারা সংস্কার করবেন, যে সংস্কারটা করবেন 1.5 বছর তো হাতে পাইছিলেন। এই 1.5 বছরে ওই কাজটা নিজেদের জীবনে দেখাই যেতেন, আপনারা দেখাইতেন যে আমি এই সংস্কারটা করব, এই সংস্কারটা যে ভালো, দেখেন আমরা আমাদের লাইফে এটা প্রয়োগ করছি, প্রয়োগ করে আপনি চেঞ্জটা খেয়াল করেন। তাহলে মানুষ কিন্তু বুঝতো যে হ্যাঁ আসলে সংস্কার জিনিসটা ভালো। কি সংস্কার আপনি করবেন, গ্রামের মানুষ বুঝে। ঠিক আছে, এরা হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট ছিল। তারা যদি দেখাতো তাদের ব্যক্তিগত জীবনযাপনে, তাদের মানে আপনার প্রশাসনিক জীবনযাপনে, যেখানে আমরা কত চেঞ্জ করে ফেলেছি, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যদি ওনারা দেখাতেন, দেখেন আমি প্রধান উপদেষ্টা, আমি রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতার ভারসাম্য দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখ মানুষ দেখতো, বুঝতে আরে তাই তো, এটা তো ভালো। মনে করেন আপনার যে কাজগুলো করতেছে, যেমন আপনার মানে গণমানুষের অধিকার প্রশাসনের কাছে গৃহীত হবে, অথবা মানে আপনার প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা কমবে যদি তারা নিজেরা করে ফেলতেন, দেখাতেন দেখেন এইভাবে আমরা করতে চাই, একদম মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পারতো। তো ওনারা তো তা করেন নাই, ওনারা আগের স্টাইলে চলছেন, আইনের শাসন কায়েম করবেন। তো ওনারা কি তা করছেন? ইউনুস সাহেব নিজের মামলাগুলি প্রশাসনিক অর্ডার দিয়ে উঠাই নিছেন। তো এটা কি আইনের শাসন? ওনার বিরুদ্ধে যে সমস্ত রায় হয়েছে এগুলি বাতিল করে দিচ্ছেন, এটা কি আইনি শাসন হইলো? হয় নাই তো। মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, জামিন হয় না দিনের পর দিন, এটা কি আইনি শাসন ছিল? আইনের গতি দেখছি আমরা খুব বেশি। তাহলে আমার কথা হলো কি, ওরা যদি এগুলো করতেন তাহলে এই যে আপনি যেটা বলেন নদী নিয়ে, নদী রক্ষা ও মুক্ত মুখ হাবি যাবি, কত আন্দোলন করছে না এই রিজওয়ান হাসান, এর আগে এই আগের আমলে কত আন্দোলন যে এই পরিবেশ উমুক তুমুক এগুলো করতে তুমুক করতে হবে, করে দেখাইতো একটা। উনি তো 18 মাস ছিলেন না, ওই পলিথিন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, যে পলিথিন 2024-এর অক্টোবরে উনি ঘোষণা করলেন যে 30 নভেম্বর থেকে কোনো পলিথিন চলবে না। একদিনের জন্য বন্ধ করতে পারছে, একদিনের জন্য। মানে অথচ বাংলাদেশে এখনো কিন্তু আইন আছে, ওই আইনটা কিন্তু এখনো আছে। ওই আইনটা আপনার বিএনপি করছিল 2001 সালে 2 সালের দিকে, নাকি 4 সালে বোধ হয় বিএনপি একটা আইন করছিল, যখন আপনার শাহজাহান সিরাজ ছিল প্রতিমন্ত্রী, উনি আইন করছিল পলিথিন নিষিদ্ধ, এবং ওই আইনটা কিন্তু এখনো আছে। পাটের বস্তা শুরু হলো, ওই আইনটা কিন্তু এখনো আছে, এক্সিস্ট করে, কিন্তু আইন কিন্তু বাতিল হয় নাই। তাহলে একটা আইন আছে, আপনি তো প্রয়োগ করে দেখাতে পারলেন না। তো প্রয়োগ করতে গেলে সময় দিতে হবে না? তারা আসলে নিজেদের নানা রকম ধান্দা মান্দা নিয়ে, ওই ধান্দা নিয়ে ব্যস্ত, এগুলোকে সময় দেওয়ার সময় কই? দে ওয়ার নট সিরিয়াস। তারা লটারিতে প্রাপ্ত টিকিটের মধ্যে কোটি টাকা পাওয়ার মতো একটা ক্ষমতা পাইছে, আইনের মাথায় খারাপ হয়েছে কেমন লুটপাট করা যায়, এবং তারা দেশটাকে এক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। এই লোকগুলো, কতগুলো অথর্ব অযোগ্য বৃদ্ধ লোক দেশটাকে শেষ করে দিয়ে গেছে। যা হোক, এখন তারা তো এটা করে নাই। বর্তমান সরকার নদীগুলোকে উদ্ধার করা খুব জরুরি। আমি অত কিছু বলি না ভাই, আপনি বুড়িগঙ্গাটা উদ্ধার করেন না, ঢাকা শহরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ঢাকার 4 পাশের নদী আছে, কিন্তু
ঢাকার চারপাশে বালু নদী, শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা, ঢাকার চারপাশে নদী আছে, আপনি নদীটা উদ্ধার করেন না। কখনো গেছেন বুড়িগঙ্গায়? ওখানে যদি কোনো মানুষ পড়ে যায়, ও তো মানে গোসল করা দূরে থাক, ওখানে ডুব দিলে সে মারা যাবে। এত বিষাক্ত আপনি বানায় ফেলেছেন। পানিতে ডুবে মরতে হবে না, ডুব শ্বাস দিলে বন্ধ মরে হয়ে মরে যাবে। ডুব দিলে মরে যাবে। তাহলে আপনি দেখেন ঢাকা, মানে আপনার যত এই দেশে মানে ঢাকা শহরে যত নর্দমা আছে, এই নর্দমার পানি কোথায় যায় বলেন? আমরা তো নর্দমাতে পানি ফেলাচ্ছি, আমাদের আশেপাশে নদীগুলোতে মলমূত্র ত্যাগ করতেছি, এগুলো কোথায় যাচ্ছে? সব যাচ্ছে বুড়িগঙ্গায়। পৃথিবীর কোনো একটা সভ্য রাষ্ট্র এটাকে মানতে পারবে না। কোনো একটা সব মিনিমাম সেন্স যাদের আছে তারা আমাদের কি, আপনি যদি অন্য জায়গায় ওদের টেমস নদী, ওটা তো আমাদের বুড়িগঙ্গার কাছে শিশু, ওইটাকে তারা কি সুন্দর করে সাজায় গুছিয়ে রাখছে। মাসুদ ভাই, আমাদের আমরা কি বলেছি? শীতলক্ষার পানি নাকি বোতলে করে ব্রিটিশ আমলে ইংল্যান্ডে এটা বিক্রি হতো এবং এখান থেকে নিয়ে যাওয়া হতো খাওয়ার উপযোগী হিসেবে। এটা আমি জানি না, আপনার কাছে প্রথম শুনলাম। এটা খবর নিয়ে দেখতে হবে। আপনি ভাবেন, আপনি একটা নদী আছে, শীতলক্ষা নদী আছে, বুড়িগঙ্গা নদী আছে, এই নদীর পারে কোনো ছিল কিন্তু এক সময় শীতলক্ষার পারে ওই যে রাজবংশী বলি না আমরা, ইন্দ্রমোহন রাজবংশী মানে এরা কিন্তু জেলে পাড়াই আছে, রাজবংশী পাড়া আছে। আমি ওখানে গিয়েছিলাম, আমি যখন রিপোর্টিং করতাম এক সময়, ওখানে আমি যে দেখছি সারাদিন জেলে কি করছে, একটা মাছ পায় না, মাছই নাই। ওই পানিতে মাছ বাঁচবে কিভাবে? মাছ পাবেন না আপনি। তো এখন এই যে আমরা করেছি, একটা নদীকে আমরা হত্যা করেছি, আমরা প্রত্যেক নদীকে হত্যা, এগুলো উদ্ধার করেন না রে ভাই, এগুলো উদ্ধার করেন। খালের পানি যেটা বলতেছে, উনি যেটা বললো খুব ভালো পয়েন্ট, যে খাল যে আপনি কাটবেন ভাই, পানিটা আসবে কোত্থেকে? নির্ভর করতেছে বর্ষার পানি, যে বর্ষা পানি যে উপচে উঠবে সেই পানিটা তারা জমায় রাখবে, তারপর এটা হবে ওয়াটার বডি হিসেবে ধরে রাখবে। তো ঠিক আছে, সেটা কতক্ষণ থাকবে? বর্ষার পরে যখন চৈত্র মাস আসবে না, অথবা যখন আসবে ওই রোদে পানি দেখবেন যে আপনার মানে 1/3 আছে, আর বাকি এখানে তো একটা রাজনৈতিক ব্যাপারও আছে, যে ভারতের সাথে যে আমাদের পানির যে ন্যায্য হিসাব, ভারত থেকে উজান থেকে পানি আমরা পাচ্ছি না, সেটাও বিষয়। মানে এই বিষয়গুলো আসলে কতটা সমাধানের পথ দেখবে সেটি বিষয়। আসবে একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, আমাদের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে আসতে চাই। যে আমরা সংসদ অধিবেশন শুরু হলো, আমরা দেখলাম যে সংসদ অধিবেশন মোটামুটি ভালোভাবেই শুরু হলো, কিন্তু একটি বিষয় নিয়ে একটা বিরোধের জায়গায় রয়ে গেছে, যেটা হচ্ছে যে সংবিধান যে সংস্কার যে পরিষদ হিসেবে সদস্যরা শপথ গ্রহণ করবে কিনা, এটি নিয়ে তৈরি হয়েছে। আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে সংবিধানের কথা বলেই ভবিষ্যতে এটি বাস্তবায়ন করবে, জুলাই সনদ বলি বা গণভোটের রায় সেটি হোক, সেটি আমরা বলি। নাবিদ রহমান শাহ, আপনার কাছে আসতে চাই, আপনারা কেন বিএনপির এই বক্তব্য আস্থা রাখছেন? আপনারা আপনাদের জোটের পক্ষ থেকে ইতিমধ্যে আন্দোলনের কর্মসূচি মানে ঘোষণা বা হুমকিও দিচ্ছেন। মানে একটি সরকার নতুন গঠিত হলো, তাকে সময় না দিয়ে আপনারা এখন আন্দোলনে চলে যাবেন, এই পরিস্থিতি কেন ভাবছেন? মানে আপনারা তো নতুন রাজনীতির সূচনা করতে চান। জুলাই সনদ তো গণভোটের মাধ্যমে এটি কি জয়যুক্ত হয়েছে, গণরায় প্রতিষ্ঠিত হয়েছে। তো এটিতে আসলে নতুন সরকারের উপর ভরসা রাখার তো এখানে এটা একদমই বিষয় না, কারণ এটা সরকারের এজেন্ডা না, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরে যে টোটাল যে সংস্কার প্রস্তাবনা বা একটা প্রতিকল্প বলি, এটি নিয়ে এত দীর্ঘ আলোচনা সমালোচনার পরে একটা জায়গায় এসে জাতি পৌঁছেছে, এবং মানুষের প্রতিনিধি মানে জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় পৌঁছেছে, সেটির দলিল হচ্ছে জুলাই সনদ। তো সেটিতে নোট অফ ডিসেন্ট বিএনপির ছিল দেখেই কিন্তু সেটিকে শেষ পর্যন্ত গণভোটে যেতে হয়েছে, যেটি কিভাবে বাস্তবায়ন হবে ওই প্রক্রিয়ার আলাপ আলোচনা দিতে তারপরে গণভোটের আদেশ হয়, গণভোটে যেতে হয়েছে। তো গণভোটে যখন হ্যাঁ জয়যুক্ত হলো, তো এটা তো অটোমেটিক্যালি কিন্তু যে আদেশের মাধ্যমে যেই প্রক্রিয়ায় কিন্তু এই নির্বাচনটা হয়েছে, এই সংসদ গঠন হয়েছে, একই প্রক্রিয়ায় কিন্তু আপনাকে গণভোটের আদেশটাকেও বাস্তবায়ন করতে হবে, মানে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। তো এখন কিন্তু এটা আর মানে যেই দল অধিকাংশ সিট পেয়েছে, সরকার দল, তাদের উপর নির্ভর করার তো এখানে কোনো সুযোগ নেই। তারা যদি প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে নিত, তো তাহলে তো এই ইস্যুটাই আসতো না। তারপর সংসদ কিন্তু তার রেগুলার কার্যক্রম চালাতে পারতো। সেখানে কিন্তু বলাই হয়েছে যে এই সংসদ যে শুধুমাত্র একটি সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এমন তো না, এটি লেজিসলেটিভ কাউন্সিল হিসেবে কাজ করছে, পাশাপাশি এটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। সো ডুয়াল রোলটা কিন্তু দেওয়া হয়েছে, এই কারণেই তো জুলাই সনদ এবং সনদ বাস্তবায়ন আদেশ। তো সেখানে আবার এই মানে পিছনে ফিরে যাওয়ার আসলে কোনো যৌক্তিকতা নেই আর কি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি
ওনার নিজেরও বক্তব্য আছে, এই গতকালকে আমি দেখছিলাম ওনার নিজেরও নির্বাচনের আগে একটি বক্তব্য আছে যে কিভাবে তারাই কিন্তু গণভোটের পক্ষে বলেছেন, তারা কিন্তু গণভোটের পক্ষে ছিলেন, যে কিভাবে বাস্তবায়ন হবে শেষের দিকে ছিলেন না থাকলো। হ্যাঁ না বাস্তবায়নটা কিভাবে হবে এটা তো কোনো উপায় পাচ্ছিল না, তখন কিন্তু তিনি গণভোটের পক্ষেই বলেছেন। তো গণভোটে হ্যাঁ যোগযুক্ত হওয়ার পরে এখন আবার উনি ইউ টার্ন কেন নিচ্ছেন, উনি তো নিজের কথারই বরখেলাপ করছে। ধন্যবাদ। আপনার এই কথা নিয়ে আসতে চাই মাসুদ ভাই, যে বিএনপি কি এক ধরনের ইউটার্ন নিল কিনা, মানে এই সংস্কার প্রশ্নে, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে, গণভোটের প্রশ্নে এনসিপি যেটা বলছে এটা তো অক্র পদ্ধতিতে হওয়ার কথা, জনগণ রায় দিয়েছে গণভোটের মধ্য দিয়ে, কেন বিএনপি এই ধরনের কথা বলছে এখন? দেখেন, বিএনপি সত্যি কথা বলতে কি আমি যেটা বুঝি আর কি, মানে আমার যেটা মানে দেখে সবার আচার আচরণ কথাবার্তা শুনে আমার যেটা একজন নাগরিক হিসেবে যে অবজারভেশন, সেটা হলো বিএনপি আসলে কখনোই গণভোটের পক্ষে ছিল না, কখনোই ছিল না। এবং তারা গণভোটে হাঁ ভোটের কথা বলেছে একবার, তারেক রহমান একবার বলেছেন, মির্জা ফখরুলও একবার বলেছেন। এটা আমার মনে হয় তারা চাপে পড়ে বলেছেন, তারা মনের থেকে বলেন নাই, এটা হলো আমার ধারণা। কার চাপে? মানে বিএনপি এবং জামাত এবং এনসিপির চাপটা এরকম, তারা ভেবেছে যদি আমি এই চাপে হ্যাঁ না বলি তাহলে জামাত এবং এনসিপি হয়তো এখান থেকে একটা রাজনৈতিক ফয়দা নেবে, জনগণকে বলবে দেখো ওরা সংস্কার চায় না, এরকম একটা বিষয়গুলো আপনাকে আমি একটু যদি সময় দেন আমি একটু ব্যাখ্যা করে বলি। এই যে জুলাই সনদ, জুলাই চেতনা এবং সংস্কার, এগুলো কিন্তু সমার্থক না, এগুলি কিন্তু সমার্থক না। চেতনা যেটা ছিল, সে চেতনাটা আসলে কী ছিল এটা কেউ জানে না। এখন যারা সামনে ছিল তারা এখন বলে যে এটা চেতনা ছিল, তারা যেটা বলে সেটার সঙ্গেও কিন্তু জুলাই সনদের অনেক ফারাক আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি তাহলে বুঝবেন। আমি প্রথমত মনে করি জুলাই সনদে যারা প্রণয়ন করছে এই সংবিধান সংস্কার, এই লোকগুলি আপ টু দ্য মার্ক ছিল না, এই লোকগুলি দেশপ্রেমিক ছিল না, এই লোকগুলি কারো না কারো ফরমাইশি জিনিস এখানে বাস্তবায়ন করতে আসছিল। এটা আমি শুরু থেকেই বলতেছিলাম, এখনও বলি। যেমন ধরেন এখানে একটা খুব জোরে সোরে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর একটা ব্যালেন্স হবে, ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে। আচ্ছা, রাষ্ট্রপতি কয়েকদিন আগে সংসদে একটা ভাষণ দিল না, এই ভাষণের পর অন্যদের কাউকে প্রতিক্রিয়া আলোচনা আমার দরকার নাই। আওয়ামী লীগের লোকজন কি বলতেছে, সোশ্যাল মিডিয়ায় দেখবেন আওয়ামী লীগের লোকজন বলতেছে ও একটা মির্জাফর, ও একটা দালাল, ও একটা গাদ্দার, এগুলো বলতেছে না? কেন বলতেছে এই কারণে এই রাষ্ট্রপতিকে তারা বানাইছে, এখন এই রাষ্ট্রপতি তাদেরকে বলে ফ্যাসিবাদী, দালাল বলে, এগুলি বলে, তো তার পছন্দ হয় না, গাদ্দার বলে। আচ্ছা, গাদ্দার বলা ঠিক হলো কেন? ঠিক হলো না বলি, রাষ্ট্রপতি যে 16 পৃষ্ঠার বিশাল একটা ভাষণ পড়ছে, ওটার মধ্যে একটা সেন্টেন্স সে লেখছে, একটা সেন্টেন্সও কিন্তু তার লেখা না, পুরোটাই সরকারের লেখা। এবং সেই ভাষণটা ক্যাবিনেটে পাস হয়েছে, মানে ক্যাবিনেটে পুরো শোনানো হয়েছে, ক্যাবিনেট পাস করছে, তারপরে উনি পড়ছে। উনি কিন্তু একটা শব্দ চেঞ্জ করতে পারতো না। তাহলে রাষ্ট্রপতিকে আমি থিওরিটিক্যালি বলতেছি রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে দিয়া আমি এমন কাজ করাচ্ছি যে কাজটা অসম্মানের, কারণ একজন লোক পড়তেছে একটা জিনিস যেটা তার লেখা না। কিন্তু মাসুদ ভাই, সংস্কার তো সেটাই করতে চায়, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করে রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতাশীল করা। হ্যাঁ, এই যে আপনি এতক্ষণ পয়েন্ট আসছেন, সংস্কার সেটাই করতে চায়। আপনি কে বললো? আপনি জুলাই সনদ পড়ে দেখেন, রাষ্ট্রপতিকে এমন ক্ষমতা দেওয়া হবে সে তার নিজের ভাষণটা নিজে লিখতে পারবে? নো, ওটা দেওয়া হয় না। ওখানে রাষ্ট্রপতিকে বাড়তি ক্ষমতা দেওয়া, সেটা কি আমি বলি। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি আগে কি করতে পারতো? দুইটা কাজ করতে পারতো স্বাধীনভাবে, একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারতো, একটা প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারতো। এছাড়া তার হাতে আর কোনো ক্ষমতা নাই। যে কোনো কাজ করতে হলে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে। এবং তারও চেয়ে বড় কথা, উনি আদৌ এটা প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে করলেন কিনা এই নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, এ নিয়ে আদালত কোনো প্রশ্ন করতে পারবে না। খেয়াল করেন, কিন্তু কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কিন্তু। আচ্ছা, এখন কোশ্চেনটা হলো রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য করতে যে জুলাই সনদে যেগুলো আছে সেগুলো হলো উনি এই দুইটা পদ ছাড়া আরও কয়েকটা পদে নিজের ইচ্ছা মতো নিয়োগ করতে পারবে। সেগুলো কি? সেগুলো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করতে পারবে, তথ্য কমিশনের চেয়ারম্যান এবং মেম্বার নিয়োগ করতে পারবে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং মেম্বার নিয়োগ করতে পারবে, এরকম কয়েকটা সাংবিধানিক পদে চেয়ারম্যান মেম্বার নিয়োগ করতে পারবে। তো ক্ষমতা কি ভারসাম্য হইলো? সে তো নিজের ভাষণ নাই, নিজে লিখতে পারবে না। তো এটা কি জুলাই চেতনা? না, এটা জুলাই চেতনা না। জুলাই চেতনার ক্ষমতার ভারসাম্য কখন? রাষ্ট্রপতি বলবে যে না, সরকার তুমি যেটা করতেছো সেটা ঠিক না, এইটা হলো ক্ষমতার ভারসাম্য। রাষ্ট্রপতি বলবে যে তোমরা এই সিদ্ধান্ত নিচ্ছ, আমার কাছে মনে হয় এটা ভালো না বললে যেটা বাতিল হয়ে যাবে তা না,
বাট ওনার মুখে তো উচ্চারণ হবে। এই উচ্চারণের কোনো এখতিয়ার, উচ্চারণের কোনো ক্ষমতা কি জুলাই চেতনা, জুলাই সনদ আছে? নাই তো। কাজে আমি এটা বলি, জুলাই চেতনা এবং জুলাই সনদ দুটাকে সমর্থক ভাইবেন না। এমনি অনেক ঝামেলা আছে, কিন্তু তারপরেও আমি বলি আপনাকে, তারপরেও গণভোটের বাধ্যবাধকতা নিয়ে একটু বলেন, যে গণভোটে জনগণ রায় দিয়েছে, এটা বাধ্য। যেমন ধরেন বিএনপি গণভোটটা আপনি করলেন কিভাবে? রাষ্ট্রপতির আদেশে। ওকে, রাষ্ট্রপতি এই আদেশ দিয়েছে কিনা এটা নিয়ে তো আমার সন্দেহ আছে। কেন সন্দেহ করছেন? আমার তো সন্দেহ আছে, হয়তো রাষ্ট্রপতি জানেই না তার নামে একটা আদেশ হয়ে গেছে। কত 138টা কতটা আদেশ না বললাম তো, সে জানেও না। আমি কিন্তু জেনে বলতেছি 133টা অধ্যাদেশ করছে। 133টার মধ্যে 133টা রাষ্ট্রপতি সিগনেচার নাই, আমি একদম মোর দেন শিওর। জানেও না সে, স্বাক্ষর ছাড়া এটা হয়ে গেছে। অধ্যাদেশ কিভাবে হয়? কে চ্যালেঞ্জ করবে? হ্যাঁ। কে চ্যালেঞ্জ করছে? বাংলাদেশের চ্যালেঞ্জের কোনো সিস্টেমই তো নাই। আমি জেনে বলতেছি। না, সংস্কার তো ওইটাই নাকি করতে চায়, যে সংস্কার। তাহলে ওইটাই রাষ্ট্রপতি যে বলবে, রাষ্ট্রপতি যে বলবে এটা আমি দেই নাই, তো এই পুরো 18 মাস তো রাষ্ট্রপতির কোনো মানে আপনার ওইটা প্রেস উইংই ছিল না। একটা প্রেস উইং ছিল, ওটা উঠাই নিয়ে আসছে। একটা ক্যামেরাম্যান ছিল, উঠাই নিয়ে আসছে। আমি তো বললাম যে ইউনূস সাহেব গত 18 মাসে দেশের যে সিস্টেমের একটা সিস্টেম থাকে না, এই সিস্টেমটা যে কত বড় ক্ষতি করে দিয়ে গেছে, এটা একসময় এটা গবেষণা হবে। জি, আমরা একটা খবর পেয়েছি যে সামনে যে ঈদের নামাজ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে পড়বেন। গত নামাজে রাষ্ট্রপতি পড়তে পারেননি বলে তিনি এক ধরনের প্রকাশ করেছেন। নাবিদ রওয়াজ শাহ, যে বিষয়টি হচ্ছে যে আপনাদের আমরা দেখেছি যে জুলাই, মাসুদ কামাল ভাই যেটি বললেন, যে জুলাই সনদ বা জুলাইয়ের চেতনা যেটা বলি না কেন, সেটা আসলে বাস্তব ভিত্তিটা কি? মানে জুলাই যখন আন্দোলন হলো, শেখ হাসিনা যখন পতন হলো, তিনি পালিয়ে গেলেন, তখন আসলে তো একটি শেখ হাসিনার পতন চেয়েছিল, এবং তার আগে বৈষম্য, চাকরির এসব ক্ষেত্রে শুরু হলো। তা আলটিমেটলি যে এই যে সংস্কারের যে দাবিগুলো, সেগুলো আসলে এটা জুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এটা যতটা জনগণের, তত তার চেয়ে একটি পক্ষের বা একটি গোষ্ঠীর অনেকটা এখানে দিয়ে এক ধরনের রাজনৈতিক জটিলতার একটা ঘূর্ণিপাকে ফেলে দেওয়া হয়েছে। রাজনীতিকে আরো বেশি জটিল করে দেওয়া হয়েছে সামনের দিনে, এবং সেটিই আপনারা মানে করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করেছেন, এবং আপনাদের চাপেই রাজি হয়নি বিএনপি, কিন্তু গণভোটের পক্ষে, হায়ের পক্ষে একটু অবস্থান নিতে হয়েছে তাদের। দেখেন, খুব সহজভাবে বলতে গেলে যে জুলাই চেতনা কি, এটা অবশ্যই এক একজন তো এক একটা জিনিস মাথায় রেখে রাজপথে নেমেছিল। কিন্তু একটা সামগ্রিক চেতনা যদি বলি পরিবর্তন, আমার মনে হয় না যে এটা আপনি একদম চাষা ভূষকেও যদি জিজ্ঞেস করেন, যিনি হয়তো পড়ালেখার সুযোগ পাননি, তাকে জিজ্ঞেস করেন, আবার একদম পিএইচডি হোল্ডার তাকেও যদি জিজ্ঞেস করেন, এই এসেন্সটাতে কারো খুব একটা মানে বৈপরীত্য আছে বলে আমি মনে করি না। সবাই পরিবর্তন চেয়েছিল। এক তো অবশ্যই ফ্যাসিস্ট হাসিনার বিদায়, চালের দাম কমে আসবে, সিন্ডিকেট থাকবে না, এটা তো আস্তে আস্তে আসবে, ভাড়া বাড়বে না, অবশ্যই এগুলো পরিবর্তন। মানে থানায় গেলে যেন টাকা দিতে না হয়, দুর্নীতি, কোথাও কোনো পরিবর্তন ঘটেছে? সেটাই বলছি, যেটা তো ঘটেনি, সেটা ঘটেনি, এবং এটা রাতারাতি ঘটবেও না যতদিন আপনি সিস্টেমটা চেঞ্জ না করতে পারেন আর কি। তো এই সিস্টেমটা চেঞ্জ করার জন্যই তাদের মাথায়, মানে যারা সংস্কার কমিশনে ছিলেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, তাদের মাথায় যতটুকু এসেছে, তারা মোটামুটি ডিবেট তো অনেক দিন ধরে হয়েছে, এটা তো মোটামুটি লাইভ টেলিকাস্ট হয়েছে, একটা ঐকমত্যে এসেছে জুলাই সনদের মাধ্যমে আর কি। এখন এটা তো জুলাই সনদ কোনো অ্যাবসলিউট কোনো দলিল না যে এটা দিলে একেবারে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরপর অনেক কিছু বাকি থাকবে। ভাই যে এই বিষয়গুলো উল্লেখ করছেন, হ্যাঁ এগুলো খুব প্রয়োজনীয়, যেগুলো অনুপস্থিত, অনেক কিছু হয়তো অপ্রয়োজনীয় আছে জুলাই সনদে, কিন্তু এটিকে তো আপনি একেবারে উড়িয়ে দিতে পারেন না। এটি যদি বাস্তবায়িত হয়, একটা আমূল পরিবর্তন তো আসবে, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে না। যদি উচ্চ কক্ষ পিআর এর মাধ্যমে হবে, তাহলে বিরোধী দল এবং সরকারি দলের ক্ষমতার ভারসাম্য পিআর হলে জনজীবনে কি পরিবর্তনটা আসতে পারে? পরিবর্তন আসবে যে সরকারের পরিবর্তনটা আসবে, যে সরকার দলীয় দৌরাত্ম্য কমবে। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি, ধরেন আপনি নিয়োগ নিয়ে যে দলীয় নিয়োগ, মানে দলীয় বিবেচনা নিয়োগ হচ্ছে, আজকে ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিয়োগ হয়েছেন, তিনি হচ্ছেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। তার যে আমি তার দেখছিলাম আর কি, তার প্রোফাইলটি, তার শেষ গবেষণা প্রবন্ধ হয়েছে, পাবলিশ হয়েছে 2019 সালে। তার আগে ওনার একক গবেষণা লাস্ট পাবলিশ হয়েছিল 2008 সালে। উনি ফিজিক্সের প্রফেসর। তো আমি তাকে খাটো করতে চাই না, তিনি সম্মানিত লোক, কিন্তু কথা হচ্ছে তার চেয়ে নিশ্চয়ই অনেক যোগ্য লোক ছিলেন না ঢাকা ইউনিভার্সিটির ভিসি হওয়ার মতো, প্রাচ্যের অক্সফোর্ডের ভিসি হওয়ার মতো, কিন্তু তাকে কিন্তু দলীয় বিবেচনায় বলতে হয় যে তাকে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, এবং আজকে একসাথে 6 বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলো। এর আগে আমরা দেখতে পেয়েছি যে সারা দেশে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ হয়েছে, গতকালকে জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ হয়েছে। এই যে সারা দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হচ্ছে, তো এখন তো নির্বাচন হওয়ার কথা। এতদিন কিন্তু বিএনপি বলেছে অন্তর্বর্তীকালীন সরকার
সরকার কেন এসব নিয়োগ দিবে? কারণ নির্বাচিত সরকার এসে নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচনের আলাপটাও কিন্তু ছিল। এখন নির্বাচিত সরকার আসার পর নতুন করে মানে অনির্দিষ্টকালের জন্য এই ধরনের নিয়োগগুলোর মানেটা কি, প্রশাসক বসানোর মানেটা কি, এগুলোর কিন্তু কোনো মানে উত্তর নেই। তো এই যে এটা ঘুরে ফিরে ওইখানেই আসে আর কি, যে যদি জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে যে ক্ষমতার ভারসাম্যটা তৈরি হবে, তাতে বিরোধী দল এই কথাগুলো মানে তাদের কথা বলার স্টেকটা আরো বাড়বে। এখন তো বিএনপি এই যে 2/3 একটা ধোয়া তুলে তারা যা ইচ্ছা তাই করছে। আমরা সংসদে সারাদিন ভিডিও মানে লাইভ টেলিকাস্ট দেখতে পাই যে জুলাই সনদ নিয়ে বিতর্ক হচ্ছে, ওদিকে এই যে একদিকে মানে পিআর ক্যাম্পেইনগুলো, খাল কাটা কর্মসূচি হচ্ছে, ফ্যামিলি কার্ড হচ্ছে, এগুলো ভালো কাজ, খারাপ কাজ তাই না, কিন্তু মিডিয়া কিন্তু আসল জিনিসগুলি কভার করছে না, যে সারা দেশে যে একটা মানে মহোৎসব চলছে, দলীয় বিবেচনা নিয়োগের মহোৎসব চলছে, এইটা কিন্তু তেমন একটা কভার হতে দেখছি না। আরেকটা জিনিসও আমরা মিস করে ফেলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় অবশ্যই বাজে ছিল। তখন আমরা বলেছি নির্বাচিত সরকার আসলে ভালো হবে। এখন কোথায় ভালো হয়েছে? গত 26 দিন মনে হয়েছে বিএনপি সরকারের মেয়াদ, 26 দিনে 13টা খুন হয়েছে বিএনপির এই সরকারের আমলে, 70টা মনে হয় হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, 45টার মতো চাঁদাবাজের ঘটনা, মানে এগুলো রিপোর্টেড, মিডিয়াতেও এসেছে। তো এগুলো নিয়ে আমরা কিন্তু কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না, বা সরকার যেগুলো নিয়ে তৎপর এটি দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয় বাদ দিয়ে তিনি সংবিধান নিয়ে বেশি তৎপর। তো এটা এই জন্যই বলছিলাম যে পরিবর্তনটা মানুষ দেখতে চেয়েছিল, কিছুটা হলো কিছুটা না হলো, মানে একটা উল্লেখযোগ্য সংখ্যক পরিবর্তন কিন্তু হতে পারতো যদি জুলাই সনদ মানে আমরা যেভাবে বাস্তবায়ন চাই সেটি বাস্তবায়িত হতো। তো এখানেই আবার সেই জুলাই চেতনাটা কিন্তু চলে আসে বারবার, কারণ মানুষ পরিবর্তন দেখতে চেয়েছিল। আমরা কিন্তু এই সরকারের আমলে এখন পর্যন্ত পরিবর্তনের শুরু হতে দেখিনি। মাসুদ ভাই, যে জুলাই সনদ বাস্তবায়ন হলে আসলে এই ক্ষেত্রে পরিবর্তনগুলো হতে পারতো, যেটি কতগুলো অভিযোগ তুললেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হচ্ছে, জেলা প্রশাসনের সব নিয়োগ হচ্ছে দলীয়ভাবে নানা ক্ষেত্রে, এটা কিভাবে দেখছে? মানে এটা কি স্বাভাবিক? আমি ওনার বক্তব্যের সঙ্গে একমত। ঘটনাটা সত্য, এটা তো আমরা চাইনি। জুলাই সনদ হলে এটা বন্ধ হতো তাও আমি মনে করি না। জুলাই সনদ হলে একটা চাপে পড়তো, এটা ঠিক। যেমন উচ্চকক্ষের কিন্তু ভার্চুয়ালি কোনো ক্ষমতা নাই। উচ্চকক্ষ আপনাকে কিছুই করতে পারবে না। আপনি একটা বিল পাস করলেন, সেই বিলটা উচ্চকক্ষে যাবে, যার পর তারা বিলটা আলোচনা করবে। আলোচনা করার পর তারা যদি পাস না করে, যেন এই বিলটা পাস করার দরকার নেই, তারা বলতে পারবে। বলার পর এই বিলটা তারা ফেরত পাঠাবে আবার নিম্নকক্ষে যদি বলে না আমরা এটা পাস করবো, তাহলে পাস। তবে উচ্চকক্ষের কিন্তু এরকম কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। কিন্তু লাভটা কি জানেন? লাভটা হলো এই যে তারা আলোচনা করলো উচ্চকক্ষে আইনে, বললো যে এটা ঠিক হবে না, ঠিক হবে না। এই যে ঠিক হবে না বলা, এতে মানুষ শুনলো, তারাও বুঝলো যে এক্সপার্টরা বলতেছে এটা ঠিক হবে না। উচ্চকক্ষে সবাই তো পলিটিশিয়ান থাকবে না, এখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টের এক্সপার্টরা থাকবে। ইন্ডিয়া কিন্তু আছে, ইন্ডিয়া কিন্তু উচ্চকক্ষ আছে, একই ফরম্যাট। ইন্ডিয়া তো আসলে প্রাদেশিক ইউনাইটেড কাঠামো, ওটা কোনো সমস্যা নাই। আরেকটা কক্ষ আছে যারা নাকি লোকসভার বিলটাকে রাজ্যসভায় যায়, তারা আলোচনা করে ফেরত পাঠায়, ওকে অথবা ওকে না বলে তারা। ভাই ওখানে অনেক বিখ্যাত ফিল্ম আর্টিস্ট, স্পোর্টস পার্সোনাল, তারা কিন্তু ওখানে আছে উচ্চকক্ষে, তারা আলোচনা করে। তো এটা খারাপ না, এটা একটা চাপ হয় অথবা রিভিউ হয়, আমি কিন্তু এটা খারাপ বলি না। এবং উচ্চকক্ষ যদি হয় সেটা পিয়ার পদ্ধতিতেই হওয়া উচিত, যেটা নাকি ওনারা বলছে জুলাই সনদে বলা হচ্ছে, একমাত্র বিএনপি বলছে না। আমি কিন্তু বিএনপির এই মতবাদের সঙ্গে একমত না। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে না হলে, যদি নিম্ন কক্ষের আনুপাতিক হারে হয়, তাহলে তো সংরক্ষিত মহিলা আসনে উচ্চ কক্ষের প্রয়োজনই নেই। আমাদের কথা হচ্ছে তাহলে দরকার নেই তো আরো 100টা লোককে আপনি বেতন দিবেন, সরকারের অপচয় হচ্ছে না, দরকার নেই কোনোটা। আচ্ছা, যেটা বলছিলাম, উনি যে কথাটা যে উদ্বেগটা প্রকাশ করলেন, যে আমরা তো বিএনপির কাছ থেকে আসলে এই দলীয় কোনটা আশা করি নাই, কিন্তু আশা করি নাই বিএনপি। এটা আমি নিশ্চিত দেখতেছি যে আমাদের নির্বাচন ব্যবস্থা আগামীতে খারাপ হবে। কী কারণে হবে জানেন? এটা বিএনপির মাথায় কে ঢুকাইছে আমি জানি না। এই যে তারা যে 6টা আপনার সিটি কর্পোরেশন, তারপরে আপনার সব মিলে 11টা হয়েছে, আরেকটা 12 নম্বর যেটা, ওটার মধ্যে তাদের লোকই আছে, কাজে এটা কোনো সমস্যা নাই চট্টগ্রামে। তো এই যে তারা নিয়োগ করছে না, বাংলাদেশ তো 6 মাস 7 মাস আপৎকালীন সময়ের জন্য নির্বাচনের 6 মাস অথবা 8 মাস অথবা 1 বছর, তাহলে একটা অনির্বাচিত রাজনৈতিক প্রশাসক আমরা পেলাম। এই 6 মাসে তারা কিছুই করতে পারবে না। মাঝখান থেকে তাদের জনপ্রিয়তা কমবে, যতটুকু ছিল কমবে। যখন তারা দেখবে আমার জনপ্রিয়তা কমে গেছে, তাদের তো জিততে হবে, তখন তারা কিন্তু ভোট কারচুপি নানা রকম ফন্দি ফিকির করবে। এবং আগামী এই মেয়র নির্বাচনটা একদম জঘন্য হয়ে যাবে।
আবার সেই একই মানে যে পথে আওয়ামী লীগ গেছে ঠিক সেই পথে আপনি আওয়ামী লীগের কথা খেয়াল করেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসার পর প্রথম একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিল, সবগুলোতে কিন্তু বিএনপি ছিল। তারপরে আমরা বলেছি আরে এইভাবে তো দেওয়া যাবে না, তারপরে তারা ক্যারিকেচার আরম্ভ করে দিল, এবং ওইটাই ছিল আওয়ামী লীগের নির্বাচনকে নষ্ট করার প্রথম ধাপ। বিএনপি কিন্তু ওই পথেই যাচ্ছে রে ভাই। আমি একটা কথা বললাম, এটা বিএনপির মাথায় এটা কে ঢুকাইছে যে আমাদের বঞ্চিত দেন? আপনি একটা কমন সেন্সে বলেন, আপনি একটা কথা সিম্পলি একটা বলেন, ঢাকা উত্তরে যাকে আপনি প্রশাসক নিয়োগ করছেন সেই ভদ্রলোক একটা এমপি ইলেকশনে হারছে তো, হারার পর তাকে বললেন কি, তার মানে হারা মানে কি? হারা মানে হলো এই এলাকার মানুষ তাকে চায় নাই। তাকে নিয়ে আপনি এমন এক জায়গায় প্রশাসক বানাইলেন যেই এলাকার মধ্যে তার ওই এলাকাও আছে, যে নাকি একটা ছোট এলাকায় পাস করতে পারে নাই, তাকে আপনি বড় এলাকার দায়িত্ব দিয়ে দিলেন। এটা কি ডেমোক্রেসি হইল ভাই? এটা হইল না, এটা দলীয়করণ হলো। এই দলীয়করণকে সমর্থন করার কোনো পদ্ধতি নেই। ঢাকা ইউনিভার্সিটি ভিসি নিয়োগ করছেন, আরে ভাই ভিসি নিয়োগ করতে একটা পদ্ধতি আছে। ঢাকা ইউনিভার্সিটি ভিসি নিয়োগ করতে একটা পদ্ধতি আছে। আপনি সিন্ডিকেটের মাধ্যমে আসেন, তারপরে প্রেসিডেন্টের কাছে পাঠান, সবাই তো আছে। আপনি এইভাবে উপরে থেকে বিশ্ববিদ্যালয়ে যে স্বায়ত্তশাসনের যে একটা কনসেপ্ট ছিল সেটি তো আসলে আপনি করলেন না। নাই। তাহলে কোথায় আপনি যে গণতন্ত্রের কথা বললেন, যে নিয়মতান্ত্রিকতার কথা বললেন, সেটা দেখাচ্ছেন কোথায়? আপনি শুরুতেই দেখাচ্ছেন না, পরে আর কি দেখাবেন? এটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য হতে পারে কিনা যে আরে প্রস্তাব নিয়ে নির্বাচন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কেন হবে? না, তারা তো তারা বলেনি আগে অন্তর্বর্তীকালীন, সবাইকে পূর্ণকালীন নিয়োগ দেওয়া হয়েছে অনির্দিষ্টকালীন সময়। আর বিএনপি যদি আগামী 2 বছর 3 বছর আমার কথা হলো যে আপনি না দেয়, আপনি কি অন্তর্বর্তীকালীন করবেন? ভাবছেন কেন? আপনি তো 5 ইয়ার্স আছেন, তো আপনি এখন ইলেকশন দিচ্ছেন না কেন? এখনই ভিসি নিয়োগের যে সমস্ত পদ্ধতি আছে সেটা আপনি নিয়োগ ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনি উপর থেকে চাপাই দিচ্ছেন। কে চাপাচ্ছে? একজন ব্যক্তি চাপাচ্ছে, দল চাপাচ্ছে। দল কি জানে এই যে ঢাকা ইউনিভার্সিটির জন্য কি ভালো হবে? জি, মাসুদ ভাই ধন্যবাদ। নাবিদ নওরোজ শাহ, এই যে ঘটনাগুলো ঘটছে, আপনারা দেখছি যে আপনারা সেই সংসদে জুলাই সনদ নিয়ে আপনারাও তো বেশি ব্যস্ত, মানে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ, কিন্তু এই জনজীবনের এই যে সুনির্দিষ্ট যে সমস্যাগুলো অথবা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বিএনপির পক্ষ থেকে, এটিকে আপনারা কতটা চ্যালেঞ্জ করছেন রাজনৈতিকভাবে? মানে আমরা তো সেটাও দেখছি না। আপনারা তো জুলাইয়ের কথাই বলছেন বারে বারে, মানে জুলাই হলে যেন সবকিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে। অটোমেটিক ঠিকটা হলো, এইখানেই তো বললাম যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। তারপরে যে এই যে নিয়োগগুলোর কথা বললাম, আমাদের যে সাংবিধানিক পদগুলোতে তখন কিন্তু একটা নিয়োগের নীতিমালা আসবে, যেখানে কিন্তু একটা স্বাধীন কমিশন গঠন হবে। আপনি পুলিশের কথা বললেন যে পুলিশের কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি, যে পরিবর্তনের জুলাই চেতনা ছিল, তো স্বাধীন পুলিশ কমিশনের কথাও আছে। তো প্রতিটা বিষয়ের সাথে কিন্তু জুলাই সনদ কিছুটা হলেও যুক্ত। তো সংসদে যেহেতু এটি নিয়ে আলাপ হচ্ছে, এটি তো আমাদেরকে বলতে হবে, কারণ আমাদের তো প্রথম সমস্যাটা এখানে সমাধান হয়নি। কিন্তু আমাদের দুঃখটা হচ্ছে যারা ধরেন আমরা সংসদের বাইরে আছি, এই যে আজকে আপনার টক শোতে এসে কথা বলছি, আমরা তো এই কথাগুলো বলছি, কিন্তু আমরা কিন্তু বিএনপিকে এগুলো অ্যাড্রেস করতে একদমই দেখছি না। তারা কিন্তু ওই সংসদে ওইটা নিয়ে পড়ে আছে আর বাইরে পিআর ক্যাম্পেইন করছে, কিন্তু আসল জায়গাতে তারা পুরো দেশটাকে একদম বিএনপি করণ করে ফেলছে। এবং সবচেয়ে দায়িত্ব আমি মনে করি আপনাদের মিডিয়াদের। আপনারা মিডিয়ারা একদম মানে বিএনপি করণের নিউজগুলি খালি প্রচার না করে, মানে এগুলো প্রচার করা হচ্ছে যে সারা দেশ বিএনপি করণ হচ্ছে, শুধু পজিটিভ নিউজগুলো প্রচার না করে আর কি, তাদের পিআর ক্যাম্পেইনে নিজেদেরকেও গা না ভাসিয়ে আপনি মিডিয়াকে অভিযুক্ত করছেন। আমি আহ্বান জানাচ্ছি আপনাদের এটা করতে পারেন। আমি আমার যে প্রশ্নটি হচ্ছে যে মানে একটি নতুন সরকারকে কিছু সময় কি দেওয়া যায়, মানে কতদিন পর্যন্ত সময় দেওয়া যেতে পারে? না, সময় অবশ্যই দেওয়া যায়। আমরা তো যদি আমরা ভালো কাজের শুরু দেখতে পেতাম, যেমন এই যে খালকাটা নিয়ে আমি সমালোচনা করেছি, কিন্তু এটাও বললাম যে এটি ইতিবাচক, আমরা দেখতে চাই এটা কেমন সুফল আসে। কিন্তু দলীয় বিবেচনায় নিয়োগ, এটা তো সময় দেওয়ার মতো কোনো বিষয়ই নেই, এটা কোনো প্রয়োজনই ছিল না। বরং তাদের উচিত ছিল স্থানীয় সরকার নির্বাচনের ডেট ঘোষণা করা। একটু ছোট করে আমরা দেখছি যে ইরান যুদ্ধ চলছে এবং আমাদের তেলের একটি সংকট চারদিকে, এবং অর্থনীতির যে পরিস্থিতিটা বড় রকম চাপ আছে সরকারের উপরে, মানে সামনের দিনে আসলে জনজীবনের কে স্বস্তি দেওয়ার জন্য সরকার কতটা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন, নাকি এটা একটা চ্যালেঞ্জ তৈরি করবে? ছোট করে দেখেন, তেলের ব্যাপারটা মনে হয় খুব বেশি একটা আমাদের ভোগাবে না, যতটুকু আমি বুঝলাম আর কি। তেল তো বিভিন্ন সোর্স থেকে আনা হচ্ছে, এটা আমি মনে করি সরকারের অবশ্যই একটা সাফল্য। যেভাবে আনুক, মানুষের জীবনযাত্রা যেন থমকে না যায়। মাঝখানে এই যে আপনার একটা রেশনিং করেছিল, ওটা ছিল একটা মূর্খতা, ছিল। তারা সেই মূর্খতা নিজেরাই উপলব্ধি করতে পেরে এখন ব্যাক করেছে। তো এটা আমি মনে করি যে ভালো, এবং তেল আমাদের বোধহয় খুব একটা ঝামেলা হবে না। দাম হয়তো বাড়বে, মানুষের খরচ বাড়বে, এখন ট্রাম্পের উপর তো আপনার কোনো হাত নাই। এখন ওই পাগলের পাল্লায় পড়ছে পৃথিবী, এখন যেরকম হয় আর কি হবে। আর অন্য যে
মানে আপনার সোশ্যাল যে প্রবলেমগুলো, যেমন আপনার উনি যেটা বলেন যে আইন শৃঙ্খলা, এগুলি কিন্তু চাঁদাবাজি, এগুলি কিন্তু গভর্নমেন্টকে সলভ করতে হবে। আমি আজকেই দেখলাম একটা ভিডিও, ওই ছোট্ট করে 1 মিনিট 30% যেটা বলছিলেন যে MP 30% একটা অডিও মাদ্রাসা। কল শুনলাম, এমপির 30%, একটা অডিও কল শুনেছি আর শুনি নাই কতগুলি, বলেন আপনি। তো 30% কিন্তু থেকে যাচ্ছে। তো এর বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিবে গভর্নমেন্ট? যদি অ্যাকশন না নেয় তাহলে আগামীকালকে সারা দেশে এটা হবে, জি যে এটা হওয়ার পরেও অ্যাকশন নেয় না, এটা একটা মেসেজ যাবে। জি। আমরা ওয়েট করি। জি 10% এর 30% হয়ে গেছে, মানে ভাই 0% কেন হবে? ধন্যবাদ সেটাই সমালোচনাটা। মাজেদ, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং নাভিদ নরস শাহ আপনাকে ধন্যবাদ। দর্শক যারা ছিলেন, শুনেছেন এবং যারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।